শালা খ্যাত, চোখে দেখতে পারিস না আমার গাড়িটার কি অবস্থা করে ফেলেছিস? ম্যাম, আমি তো ইচ্ছে করে আপনার গাড়িতে মেরে দিইনি। আপনি নিজেই হঠাৎ করে গাড়ি ব্রেক করেছেন বলেই আমি রিক্সা কন্ট্রোল করতে পারিনি। চুপ কর খ্যাত, তোর মতো ছেলেকে আমি ভালো করেই চিনি। গরিব তো, এমন দামি গাড়িতে জীবনে উঠতে পারবি না, সেই জন্যই তো হিংসে করে ধাক্কা দিয়েছিস। ম্যাম সত্যি আমি ইচ্ছে করে করিনি। তাছাড়া আপনি সিগন্যাল ছাড়া ব্রেক করেছেন কেন বলুন তো? আমার মনে যা চায় তাই করব, এতে তোর বাপের কি? এখন দ্রুত 2000 টাকা দে, নয়তো পুলিশকে ডাকতে বাধ্য হব। কি বলছেন ম্যাম এগুলো? 2000 টাকা? সেটা তো আমি কখনো একসাথে চোখে দেখিনি। দেখিসনি তো সেটা আমাকে বলছিস কেন? আগে মনে ছিল না আমার গাড়িতে তোর এই 2 টাকা দামের রিক্সার ধাক্কা লাগলে ক্ষতিপূরণ দিতে হবে? ম্যাম সরি। এত করে যখন সরি বলছিস, ওকে যা, তোকে মাফ করতে পারি, কিন্তু একটা শর্তে। এই নে রুমাল, আর আমার জুতোটা সুন্দর করে পরিষ্কার করে দে। আশিক নীলার কথা শুনে কিছুক্ষণ চেয়ে থাকে নীলার দিকে, তারপর ম্যাম এটা না করলে হয় না। আসলে কলেজের অনেক ক্লাসমেট চেয়ে রয়েছে আমার দিকে। তো আমি কি করব? তাড়াতাড়ি মুছে দিবি নাকি পুলিশকে ফোন করব? না ম্যাম, গরিব মানুষ আমি। পুলিশের কাছে দিলে হয়তো সারা জীবনও আমি জেল থেকে বের হতে পারবো না। আশিক কথাটা বলে নীলার জুতা পরিষ্কার করে দিয়ে কলেজে প্রবেশ করে সোজা আম গাছের নিচে দাঁড়িয়ে থাকা সিয়ামদের সামনে যায়। তারপর কি রে সিয়াম, কেমন আছিস? এই যা তো শালা খ্যাত, তোর সাথে বন্ধুত্ব করাই ভুল ছিল। শালা তুই একটু আগেই একটা মুসির মতো নীলার জুতা মুছে দিয়ে আমার কাছে এসেছিস। ওয়াক থু, ভাবতে ঘৃণা হচ্ছে আমার। আশিক সিয়ামের কথাগুলো শুনে মুচকি হাসে। তারপর সেখান থেকে সোজা ক্লাসে চলে আসে। আশিকের ক্লাসে আসতে দেখে অনেকে নাক চেপে ধরতে থাকে। তাদের ধারণা আশিকের শরীরে ঘামের দুর্গন্ধ রয়েছে। আশিক বারবার সবার দিকে তাকিয়ে নিজের পড়াশোনার মনোযোগ দিতে থাকে। কোনো রকমের সবগুলো ক্লাস শেষ করে বের হতেই কয়েকটা ছেলে ডাক দেয় আশিককে। এই খ্যাত, শোন এইদিকে। ভাই কাকে বলছেন? আরে তোকেই বলছি। তোর মতো আর কোনো খ্যাত আছে নাকি কলেজে যে তাকে বলবো? ভাই দেখেন, আমার নাম খ্যাত নয়, আমার নাম আশিক। দয়া করে আপনি আমাকে আশিক বলেই ডাকবেন। কেন রে, তোকে আমি খ্যাত বলেই ডাকবো, কারণ তুই একটু আগেই নীলার জুতা মুছে দিয়েছিস। আশিক কিছু বলতে যাবে তার আগেই একটা ছেলে দৌড়ে এসে আবিরকে বলতে থাকে, বস বস, সর্বনাশ হয়ে গেছে। আপনাকে যে বলেছিলাম না, আমাদের এখানকার কিছু ছেলে পেলে বাদলের গ্রুপে চলে গেছে। হ্যাঁ, তো কি হয়েছে? শালাদের তো আমি টপকেই দিব। আবির সহ বাকি সবাই চলে যেতেই হাফ ছেড়ে যেন বাসে আশিক দ্রুত কলেজ থেকে বের হয়ে রাস্তায় হাঁটতে থাকে। এমন সময় কয়েকটা ছেলে আশিকের পথ আটকে দাঁড়ায়। কি হলো ভাই, আপনারা আবার কেন আমার পথ আটকিয়ে দাঁড়ালেন? আমাকে যেতে দিন, আমার কাজে যেতে হবে। তা তো হবে না বাবু, আগে বলো ওই শালা আবির তোকে কি কি বলছে? ভাই বিশ্বাস করুন, আমি ওনাদের চিনি না। ওনারাই আমাকে ডেকেছিলেন, তাই গিয়েছিলাম। তাছাড়া ওনারা তো আপনাকে মারতে গিয়েছে। কি যে বলিস শালা, আবির মারবে আমাদের? ওকে হয়ে আসতে হবে রে। আচ্ছা তুই যা। আশিক দ্রুত সেখান থেকে চলে আসে। নিজে রিক্সা চালাতে ব্যস্ত হয়ে পড়ে। সারাদিন রিক্সা চালিয়ে বাসায় ফিরতে থাকে। রাত প্রায় 11টা বেজে গিয়েছে, কোনো গাড়ি নেই বললেই চলে। ঘুটঘুটে অন্ধকারে নিজের চোখের মাপে গাড়ি চালাচ্ছে আশিক। এমন সময় বাঁচাও বাঁচাও করে চিৎকার শুনে আশিক রিক্সা চালানো থামিয়ে দিয়ে রিক্সা রেখেই চুপি চুপি হাঁটতে থাকে। চুপি চুপি হাঁটতে থাকে বোঝার জন্য যে ঠিক কোথাও থেকে শব্দটা আসছিল। অনেকক্ষণ পর বুঝতে পারে পাশে একটা পরিত্যক্ত বাড়ি আছে, সেখান থেকেই ভেসে আসছিল শব্দটা। আশিক চুপি চুপি এগিয়ে গিয়ে উকি দিতেই চমকে ওঠে, কারণ ভিতরে অনেকগুলো লোক একটা বয়স্ক লোককে মারধর করছে আর বলছে, শালা তোকে যে বলছিলাম আমাদের চাঁদা দিতে, দিলি না কেন? হ্যাঁ, তোর এত বড় বাড়ি, এতগুলো গাড়ি, তবুও সামান্য কিছু টাকার জন্য নিজের জীবন দিয়ে দিবি নাকি? আমি কখনোই আমার কষ্টের অর্জন করা টাকা তোদের কেন দিব? আর তোরা চাঁদাবাজ, খালি একবার আমাকে ছেড়ে দেখা, তোর কি করি। আমি তো জানি তুই কি করতে পারিস। পুলিশকে বলবি, আমার নামে কেস করবি? ধুর শালা বুড়ো, পুলিশকে আমি তো আমাদের পকেটে রাখি আবার, আর তুই কি না আমাকে পুলিশে ভয় দেখাস? আশিক ভালো করে তাকিয়ে দেখে মাত্র 3জন দাঁড়িয়ে, আর কেউ নেই। আশিক চারিদিকে লাঠি খুঁজতে থাকে, এমনকি পেয়েও যায় 3 ফুট লম্বা একটা রডটা হাতে পেয়ে নিয়ে আবারও ভিতরে তাকায়। লোকগুলো বয়স্ক লোক এর দিকে ছুরি নিয়ে এগিয়ে যেতে নিবে, অমনি আশিক পেছন থেকে 3 জনের মাথায় রড দিয়ে আঘাত করতেই লোকগুলো সেন্সলেস হয়ে পড়ে যায়।
আশিক দ্রুত বয়স্ক লোকের হাতের বাঁধন খুলে দিয়ে নিজের রিক্সায় করে ওই এলাকা ত্যায্য করে চলে আসে। কিছুক্ষণ পর রিক্সা থামিয়ে আশিক বয়স্ক লোককে জিজ্ঞেস করে, চাচা আপনাকে তো চিনলাম না, আর ওখানেই বা গেলেন কিভাবে? সে বড় কাহিনী বাবা। লোকগুলো ছিল গুন্ডা, আমার কাছে 1 কোটি টাকার চাঁদা দাবি করেছিল, কিন্তু আমি দেইনি দেখে আমাকে তুলে এনেছে মারার জন্য। চাচা আপনার মাথা দিয়ে তো রক্ত বের হচ্ছে, চলুন ফার্মেসিতে। আশিক দ্রুত রহিম সাহেবকে নিয়ে চলে আসে ফার্মেসিতে, ভালো করে ডাক্তারের থেকে ড্রেসিং করিয়ে নিয়ে। চাচা আপনার বাসায় ঠিকানা বলুন, আমি রেখে আসছি। রহিম সাহেবের দেওয়া ঠিকানা অনুযায়ী আশিক রিক্সা চালিয়ে চলে আসে। রহিম সাহেব রিক্সা থেকে নেমে আসে আশিককে জিজ্ঞেস করে, বাবা, বাবা আশিক, তোমার নামটা তো জানা হলো না আমার। তোমার নাম যেন কি বাবা? জি আশিক। এই নাও আমার কার্ড, আগামীকাল চলে এসো আমার বাসায়, তোমার সাথে কথা আছে আমার। কখন আসবো চাচা? তোমার যখন ইচ্ছে। আশিক সেদিনের মতো বিদায় নিয়ে চলে আসে নিজের বস্তিতে। রিক্সা গ্যারেজে রেখে নিজের কুটির ঘরে ঢুকে কটা ডাল আর আলু সিদ্ধ দিয়ে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে আশিকের মাঝরাতে ফোনের রিংটোনে। চারিদিকে নিরাপত্তা হয়, ফোনের রিংটোন প্রায় বিকট শব্দের মতো মনে হচ্ছিল। আশিক এটা দ্রুত রিসিভ করে। হ্যালো বস, চলে আসবেন কবে? প্রায় 1 মাস হয়ে গেল আপনাকে আমরা দেখি না। তোমাকে না বলেছি লুইস, আমার সময় যখন হবে ঠিক চলে আসব। আমার যে মিশন শেষ করতে আন্ডারগ্রাউন্ডে চলে এসেছি, সেটা না শেষ করে কোনো মতে আমি ফিরবো না আমার আস্তানায়। তবে বস, আমরা আপনার সাথে থাকি। বলা তো যায় না কখন আমাদের প্রয়োজন পড়ে আপনার। ওটা তোমার ইচ্ছে, তবে আন্ডারগ্রাউন্ডে নেমে এলে কিন্তু আর আগের অবস্থায় কাজ শেষ না হওয়ার আগে ফিরে যেতে পারবে না। আপনার সাথে তো থাকতে পারবো বস, এতেই হবে। আশিক ফোন কেটে দিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হতেই গ্যারেজ থেকে রিক্সা বের করে ভাড়া মারতে মারতে আসে কলেজের সামনে। রিক্সার চাকায় তালা দিয়ে কলেজ গেটে ঢুকতেই কেউ চিৎকার করে বলে উঠে, এই ক্ষেত, এদিকে আয়। ও না শোনার ভান করে নীলাকে পাশ কাটিয়ে যেতে নিবে, অমনি নীলা আশিকের পথ আটকে দাঁড়ায়। তারপর, এই ক্ষেতের বাচ্চা, ছোট লোক, তোকে ডাকছি, শুনতে পাসনি? কি হয়েছে আপু, এভাবে আমার সামনে এসে কাকে কি বলছেন? কি এবার মনে পড়েছে আমি কাকে কি বলছি? এই নে রুমাল, আমার জুতোটা সুন্দর করে পরিষ্কার করে দে তো, অনেক ধুলো জমেছে। কিন্তু আমি তো আজ আর কোনো ক্ষতি করিনি আপনার, তবে কেন আমি আপনার জুতা মুছে দেব? কি বললি? তুই শালা জুতো মুছে দিবি, আবার ক্ষতি করতে হবে নাকি? যে ক্ষতি করেছিস সারা জীবন, আমার জুতো মুছে দিলেও তা কখনো পূরণ হবে না। ম্যাম আপনার কত টাকার ক্ষতি করেছি আমি? 20,000 টাকার ক্ষতি করেছিস তুই আমার। আশিক কিছু না বলেই নিজের পকেট থেকে খুচরা টাকা বের করে গণনা করতে শুরু করে। 10, 20, 33, 45, 78, 100, 200, 356 টাকা গণনা শেষে কিছুক্ষণ আশিক টাকাগুলোর দিকে তাকিয়ে থাকে। তারপর, ম্যাম এই নিন, আমার কাছে 356 টাকাই আছে, এটা রেখে দিন, আমি আস্তে আস্তে আপনার বাকিটাও শোধ করে দেব। নীলা টাকাগুলো হাতে নিয়ে ছুঁড়ে মারে আশিকের মুখে। তারপর, এই, তোকে আমার ভিখারি মনে হয় যে তুই আমাকে এমন কয়েন আর খুচরো টাকা দিচ্ছিস? তাড়াতাড়ি জুতো মুছে দে, নয়তো আমি বলে দিলাম তোকে আজকেই কলেজ থেকে বের করে দিব। আশিক উপায় না পেয়ে নীলার হাত থেকে রুমাল নিয়ে জুতা মুছে দিতে থাকে। জুতা মোছার শেষের দিকেই হঠাৎ করেই আশিকের চোখ বেয়ে 2 ফোঁটা চোখের পানি নীলার জুতা পড়তেই নীলার আগে লাথি মারে আশিকের বুকে। তারপর, ছোট লোকের বাচ্চা, তোর সাহস হলো কি করে আমার জুতোয় তোর ওই চোখের পানি ফেলার? জানিস আমার এই জুতোটার দাম কত? 1.5 লক্ষ টাকা। ম্যাম সরি, আসলে আমার অজান্তেই এমন হয়ে গেছে। তোর সরি তোর কাছেই রাখ, ছোট লোকের বাচ্চা। এ আবির, এইদিকে আয়। শালা ছোট লোকের বাচ্চা আমার জুতোটাকে অপবিত্র করে দিয়েছে। নীলার ডাকে ছুটে আসে আবির সহ বন্ধুরা। তারপর, কি হয়েছে নীলা, ডাকছিস কেন? এই ছোট লোকের বাচ্চা আমার জুতোয় ওর চোখের পানি ফেলে নোংরা করে দিয়েছে। কি বললি তুই? টেনশন করিস না, এই শালা ছোট লোক খ্যাতকে আমি দেখে নিচ্ছি। আবির কথাটা বলে আশিকের টি শার্ট এর কলার টেনে দাঁড় করায়। তারপর, তোদের মতো ছোট লোকে আমি ভালো করেই চিনি শালা, তোদের ওই 2 ফোঁটা চোখের পানির কোনো মূল্যই নেই, বুঝলি? ভাই বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে ওনার জুতোয় চোখের পানি ফেলিনি। আবির কোনো কথা শুনে মারতে শুরু করে আশিককে। আবিরের দেখা দেখি ওর বন্ধুরা মারতে শুরু করে। কিছুক্ষণ পর আশিককে রক্তাক্ত অবস্থায় ফেলে দিয়ে চলে যায় আবিররা। আর নীলা মুচকি হেসে হাঁটু ভাঁজ করে আশিকের কানে কানে বলতে থাকে, কি বাবু, কেমন লাগলো? আমার কথা শুনেও না শোনার ভান করার শাস্তি কেমন হতে পারে দেখেছিস? এরপর থেকে তোকে যদি একবারের বেশি 2বার ডাকতে হয়, তবে সেই দিন বুঝবি
এই নীলা কি জিনিস। আশিক কোনো উত্তর দিতে পারে না, সেন্সলেস হয়ে পড়ে থাকে ওখানেই। যখন জ্ঞান ফিরে আসে আশিকের, তখন নিজেকে হসপিটালে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। মনে মনে ভাবতে থাকে কে আনলো তাকে হসপিটালে। আশিকের ভাবনার মাঝেই রুমে প্রবেশ করে লুইস আর স্টিফেন। আশিক তাদের দেখে মুচকি হাসে। তারপর, ও তোমরা চলে এসেছো তবে? কি করব বস, বলুন। আপনাকে ছাড়া আমরা থাকতে পারছিলাম না, তাই চলে এলাম। আর আপনাকে দেখতে কলেজে গিয়ে দেখি আপনি পড়ে আছেন মাঠে, সেন্সলেস হয়ে, তাই দ্রুত হসপিটালে নিয়ে আসি। বস, শুধু একবার নামটা বলুন, কি করেছে আপনার এই অবস্থা? শালাকে একদম পুঁতে ফেলবো। আরে না স্টিফেন, এটা কিচ্ছু না। রাগলে তো হেরে গেলে, কথাটা কি ভুলে গেছো? না বস, কিন্তু কেউ আপনাকে মারবে আর আমরা সেটা মেনে নিব? তা তো হয় না। বস, আগামীকাল আব্বু আম্মুর প্রথম মৃত্যুবার্ষিকী। আশিক লুইসের কথাটা শুনে মুহূর্তে নিশ্চুপ হয়ে চোখের পানি ফেলতে শুরু করে। লুইস আর স্টিফেন দুজনে পরম আদরে আশিকের চোখের পানি মুছে দিয়ে আশিকের দুটো হাত শক্ত করে চেপে ধরে বলে, বস প্লিজ কাঁদবেন না, আপনি অসুস্থ, আরও অসুস্থ হয়ে পড়বেন। বস, আপনি যেমন কষ্ট পান আব্বু আম্মুর জন্য, তার চেয়ে আমার কষ্ট পাই আপনার চোখের পানি দেখে। প্লিজ কাঁদবেন না। কি করব বলো স্টিফেন, লুইস বাবা মাকে একটা বছর দেখিনি আমি। তাদের রেখে দিয়েছে ওই অন্ধকার কবরে, চাই না তারা কেমন আছে। কিন্তু দেখো, এই একটা বছর ধরে আমার বাবা মার খুনিরা দুনিয়ার আলো বাতাসে ভেসে খেলে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমি কাউকে চিনতে পারছি না। কে মেরেছে আমার বাবা মাকে, আর কেনই বা মেরেছে? বস, আপনি না বলতেন আপনার আব্বু ডায়েরি লিখতে পছন্দ করত, তবে কেন আপনি আপনার আব্বুর ডায়েরি খুলে পড়ছেন না? এতে আমাদের জানতে সুবিধা হবে কার সাথে শত্রুতা ছিল আপনার বাবার। হ্যাঁ বস, লুইস তো ঠিকই বলেছে। কেন আপনি পড়ছেন না? ছোট থাকতে একটি বার চুপি চুপি বাবার ডায়েরিতে হাত দিয়েছিলাম, আর সেদিনই বাবা আমাকে নিষেধ করেছিল। তার ডায়েরি, তার সম্পদ, আমি তার সব কিছুর মালিক হলেও একমাত্র তার ডায়েরির মালিক তিনি। ওটাতে যেন আমি ভাগ বসাতে বা পড়তে না যাই। তাই তো আমি এত দিনেও একটি বারের জন্য ডায়েরিটা খুলে দেখিনি। বস, ডায়েরি না খুললে বুঝবো কি করে আঙ্কেলের কাদের সাথে শত্রুতা ছিল? লুইস, এখন প্লিজ চুপ করো। আর শুনতে ইচ্ছে করছে না আমার, মাথাটা যেন ঝিমঝিম করছে। একটু পানি নিয়ে আসো তো। লুইস দৌড়ে যায় পানি আনতে, আর স্টিফেন আশিকের চুলে বিলি কেটে দিতে থাকে। এদিকে রহিম সাহেব সারাটা দিন অপেক্ষা করেও আশিককে আসতে না দেখে মন খারাপ করে সবাই বসে থাকে। যেটা ওনার একমাত্র মেয়ে নীলা খেয়াল করে রহিম সাহেবের পাশে বসে জিজ্ঞেস করে, বাবা, তুমি কি কোনো বিষয় নিয়ে মন খারাপ করে আছো, নাকি মাথায় ব্যথা করছে? না মানে মাথা ব্যথা নেই, তবে মন খারাপ। ছেলেটাকে আসতে বললাম, কিন্তু এখনও আসলো না। কোন ছেলে বাবা? গতকাল রাতে যে ছেলেটি আমার জীবন বাঁচানোর আছিলা হয়ে এসেছিল তার কথা বলছিলাম মা। ছেলেটা না থাকলে হয়তো আজ আর আমি এখানে থাকতাম না দাঁড়িয়ে। বাবা, তুমি আমাকে ওই ছেলের নাম বলো। আমি আগামীকালকেই ওই ছেলেকে খুঁজে বের করে তোমার সামনে ঠিক হাজির করব। ছেলেটার নাম আশিক, ওই এলাকায় হয়তো থাকে। বাবা, আশিক নামে তো এই এলাকায় অনেক ছেলে আছে, বুঝবো কি করে তুমি কোন আশিকের কথা বলছো? ছেলেটা রিক্সা চালায়। রিক্সা চালায়? ইয়াহ বাবা, তুমি এত বড় ধনী, তোমার জন্য এমপি মন্ত্রী স্বয়ং অপেক্ষা করে, আর তুমি কিনা সামান্য একটা রিক্সাওয়ালার জন্য অপেক্ষা করছো? মা, অহংকার করতে নেই, মনে রেখো আমাকে গতকাল রাতে বাঁচাতে কোনো এমপি মন্ত্রী এগিয়ে আসেনি, বরং এই রিক্সাওয়ালার ছেলেটি এগিয়ে এসেছিল। এমনকি নিজ দায়িত্বে আমার বাসায় রেখে গিয়েছে। আর তুমি কি না বলছো ও সামান্য একজন রিক্সা চালক? উফ বাবা, চুপ করো তো। আমার এসব রিক্সাওয়ালার পাশে যেতে অনেক বমি বমি ভাব পায়, কেমন একটা বিশ্রী গন্ধ। ইয়া, তুই এখনো ছোটই আছিস মা। সে যাই হোক, শোন, তোকে যা বলছি সেটা কর। তাড়াতাড়ি খুঁজে নিয়ে আয় ছেলেটাকে, ওর সাথে আমি কথা বলতে চাই। এখন রাত বাবা, আগামীকাল দেখব নে। আমি একটা আশিক নামের খ্যাত ছেলেকে চিনি, ছেলেটা রিক্সাও চালায়। আগামীকাল ও কলেজে আসলে আমি তোমার কাছে নিয়ে আসবো নে। এদিকে কিছুক্ষণ পর লুইস পানি নিয়ে এসে দেখে স্টিফেন আশিকের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। স্টিফেন লুইসকে পানি আনতে দেখে হাতের ইশারায় চুপ করে দাঁড়িয়ে থাকতে বলে।
কারণ আশিফ তখন ঘুমিয়ে পড়েছিল। লুইস ফিস ফিস করে বলে ওঠে, পানি কি করবো স্টিভেন? বস তো ঘুমিয়ে গেছে, যদি কিছুক্ষণ পর আবার ঘুম থেকে জেগে উঠে পানি খেতে চাই তখন কি করবি? তাহলে দাঁড়িয়ে থাকি, বস ঘুম থেকে উঠে পানি চাইলে যেন দিতে পারি। হ্যাঁ, এটাই ভালো হবে। লুইস আর স্টিফেন দাঁড়িয়ে থাকতে থাকতে আশিকের পায়ের কাছে ঘেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আশিক ঘুম থেকে উঠতেই দেখতে পায় লুইস আর স্টিফেন হাতে পানির বোতল নিয়ে দাঁড়িয়ে। কী হলো লুইস, স্টিফেন, এভাবে পানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? আপনি তো বস গত রাতে পানি খেতে চেয়ে ঘুমিয়ে পড়েছিলেন, তাই ভেবেছিলাম হয়তো আপনার ঘুম ভেঙে যাবে কিছুক্ষণের মধ্যে, আর তখন আবার পানি খেতে চাইবেন। দাও পানিটা দাও, অনেক পিপাসা পেয়েছে। লুইস পানির বোতল এগিয়ে দিতে ঢকঢক করে পুরো বোতলে পানি খেয়ে আশিক বিছানা থেকে উঠে চারিদিকে হাঁটতে থাকে। নিজেকে কিছুটা ফিট মনে করে সেই দিনই হসপিটাল থেকে ছাড়পত্র নিয়ে চলে আসে লুইসের সাথে সেই বস্তিতে। আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে যায়। এদিকে নীলা কলেজে গিয়ে চারিদিকে খুঁজতে থাকে আশিককে, কিন্তু কলেজে না পেয়ে আশেপাশে কয়েকটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করতেই ঠিকানা পেয়ে যায় আশিকের। দ্রুত আশিকের বাসার দিকে যেতে থাকে নীলা। কিছুক্ষণ পরেই পৌঁছে যায় একটা বস্তিতে। আবার সে আগের মতো বস্তির ছোটো বাচ্চাদের জিজ্ঞেস করে চলে আসে আশিকের বাসার সামনে। বাসা বললে ভুল হবে, পুরো নর্দমার স্তূপের উপর টিনের ঘর। নীলা দরজায় নক করে। হঠাৎ দরজায় কেউ নক করায় লুইস আর স্টিফেন লুকিয়ে পড়ে। আশিক গিয়ে দরজা খুলে দিয়ে দেখে নীলা দাঁড়িয়ে। এই, তুই কি গত পরশু দিন কাউকে বাঁচিয়েছিলি? জি ম্যাম, একটা বয়স্ক লোককে। কেন? চল আমার সাথে চল। কোথায় যাব ম্যাম? তাছাড়া আমি অসুস্থ। তোকে সেই বয়স্ক লোক মানে আমার বাবা যেতে বলেছে। এখন যাবি নাকি আরও পেটাবো তোকে? না না ম্যাম, আর মার খেতে চাই না, চলুন। নীলার পেছন পেছন যেতে থাকে আশিক। কিছুক্ষণ পরেই চলে আসে আশিক নীলাদের বাসার সামনে। নীলা আগে বাসায় প্রবেশ করে, আশিক পরে বাসায় প্রবেশ করে চমকে ওঠে, কারণ নীলা দরজার সামনে দাঁড়িয়েছিল। কী হলো ম্যাম, এভাবে দাঁড়িয়ে আছেন যে? আচ্ছা আচ্ছা, তোর শরীর থেকে এত মিষ্টি গন্ধ আসছে কেন রে? তুই না বস্তিতে থাকিস? ম্যাম, বস্তিতে থাকলে আর রিক্সাওয়ালা হলেই গায়ে গন্ধ থাকতে হবে তা তো হয় না। হয়েছে হয়েছে, চুপ কর। আর শোন, তোকে যে আমি গতকাল মেরেছিলাম এটা কিন্তু ভুলেও বাবাকে বলবি না। তাহলে তিনি যদি জিজ্ঞেস করে আমার শরীরে ব্যান্ডেজ কেন, তখন কি বলবো? বলবি আপনাকে বাঁচানোর পর ওই লোকগুলোই হামলা করেছিল, বুঝেছিস? ঠিক আছে ম্যাম, বলবো। নীলা আবারও হাঁটতে থাকে, সাথে আশিকও। নীলা আশিককে ড্রয়িং রুমের সবাই বসতে বলে দোতলায় চলে যায়। একটু পর সিঁড়ি বেয়ে রহিম সাহেবকে নামতে দেখে আশিক দাঁড়িয়ে যায়। আরে আরে বাবা, দাঁড়িয়ে পড়লে যে, বসো বসো। আমাকে ডেকেছিলেন আঙ্কেল? হ্যাঁ বাবা, তুমি আমার জীবন বাঁচানোর আছিলা হয়ে এসেছিলে। তোমাকে কি আমি খালি হাতে বিদায় করতে পারবো বলো? আঙ্কেল, আপনি ওই রাতের কথা কোনো দুঃস্বপ্ন ভেবে ভুলে যান, কারণ অতীতে কী ঘটেছে সেটা মনে রাখলে আপনি সামনে এগোতে পারবেন না। আচ্ছা, তোমার শরীরে এসব কিসের ব্যান্ডেজ? ও আর কি আঙ্কেল, রিক্সা চালানোর সময় একটা গাড়ি এসে মেরে দিয়েছিল। সাবধানে চলতে হয় তো বাবা। তা পড়াশোনা করো নাকি? জি, পাশের কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করি আমি। বাহ, অনেক ভালো। তাহলে কেন তুমি রিক্সা চালাচ্ছ? আঙ্কেল, এতিম আমি, বাবা মা নেই, যেই কারণে কোনো মামা খালুর সাথেও সম্পর্ক নেই, তাই আর কি কোনো চাকরি না পেয়ে রিক্সা চালিয়ে পড়াশোনা প্লাস খাওয়া দাওয়া করছি। আচ্ছা, তুমি কোন বিষয়ে পড়াশোনা করেছো? জি, হিসাব বিজ্ঞান বিভাগে। বাহ, তাহলে তো হয়েই গেল। আমার কোম্পানির ম্যানেজার লাগতো, তো তুমি আগামীকাল থেকে আমার অফিসে জয়েন করবে। আশিক কিছু বলতে যাবে তার আগে নীলা রহিম সাহেবকে বলে ওঠে, এগুলো কি বাবা? একটা রিক্সাওয়ালাকে আমাদের কোম্পানির ম্যানেজার বানাবে? বেশি হয়ে যাচ্ছে না? ওকে না হয় 10-20 হাজার টাকা দিয়ে বিদায় করে দাও। ম্যাম, 10-20 হাজার টাকার জন্য বা এই ম্যানেজার হওয়ার আশায় আমি আপনার বাবাকে সাহায্য করতে এগিয়ে যাইনি। আঙ্কেল, আপনার চাকরি আপনি রাখেন, আমি আসছি। আশিক কথাগুলো বলে চলে আসতে নিবে, অমনি রহিম সাহেব আশিকের হাত ধরে সোফায় বসিয়ে দিয়ে বলে, নীলা, তুমি এসএসসি আর এইচএসসিতে পিজিএ কত পেয়েছো? বাবা, এসএসসিতে 4.06 আর এইচএসসিতে 3.4.5 পেয়েছি। বাবা আশিক, তুমি কি পেয়েছিলে? আলহামদুলিল্লাহ আঙ্কেল, আপনার দোয়ায় আমি দুটোতেই গোল্ডেন A+ পেয়েছিলাম। মা, শুনলি তো, আমি ওই ছেলেকে ওর পেশা দেখে নয়,
ওর মেধা দেখে চাকরি দিয়েছিলাম। প্রয়োজনে আমার অফিসের অ্যাডমিনও ওকেই বানাবো। বাবা, আমাকে কিন্তু তুমি অপমান করছো। তোমার কাছে অপমান মনে হলে আমার কিছু করার নেই মা। আশিক, তুমি তোমার ব্যাগপত্র নিয়ে চলে এসো কেমন? আজ থেকে তুমি এখানেই থাকবে, অফিস প্লাস পড়াশোনাও করবে। স্যার, আমার মনে হচ্ছে আপনি কাজটা ভুল করেছেন। নীলা ম্যাম আমাকে সহ্য করতে পারে না, তাই আমি চাচ্ছি না আরও অসহ্য কারণ হতে। মানিলা, তুমি কি আশিককে সহ্য করতে পারো না? আরে না বাবা, আশিক ছেলেটাকে আমি দেখতে চেয়েছিলাম কেমন। ছেলেটা অনেক সৎ, তুমি রাখতে পারো, আমার কোনো সমস্যা নেই। তাহলে সব ঠিক। আশিক, যাও, তোমার ব্যাগ, বই খাতা আর রিক্সাটা হয় বিক্রি করে দিও, নয়তো কাউকে উপহার দিয়ে দাও। ঠিক আছে আঙ্কেল। আশিক খুশি মনে দ্রুত বস্তিতে ফিরে এসে রিক্সাটা একটা অসহায় লোককে উপহার দিয়ে ব্যাগ গোছাতে শুরু করে। এমন সময় লুইস বলে ওঠে, বস, ব্যাগ ঠিক করছেন যে? কোথাও যাবেন নাকি? হ্যাঁ, আজ থেকে তোমাদের ভাবির বাসায় থাকবো। কি ভাবি? ভাবি। আচ্ছা শোনো, আমি যেখানে থাকবো তার সামনে একটা ফ্ল্যাট বিক্রি হবে, ওটাতে থাকবে। সেটা আমরা দেখে নিব বস, কিন্তু এই ঘর কি করবেন? কাউকে দিয়ে দেবো, এখন চলে যাওয়া যায়। আশিক ব্যাগ নিয়ে বের হয়ে আসে ঘর থেকে, সাথে লুইস আর স্টিফেনও। বিকেল 5টায় আশিক পৌঁছে যায় নীলাদের বাসায়। নীলা আশিককে আসতে দেখে দ্রুত আশিকের টি শার্টের কলার চেপে ধরে বলে, কুত্তা শালা, আমার চালে আমাকেই ফাঁসিয়ে দিলি। আমি কিন্তু এক্ষুনি আঙ্কেলকে ডাক দিব বলে দিলাম। শালা, আমাকে ভয় দেখাস, তাও আবার আমার বাবার সামনে। বাসাতে থাক, তোর কি অবস্থা করব তুই ভেবেও পার পাবি না। সে দেখা যাবে, এখন সম্মান দিয়ে কথা বলুন। আমি যখন রিক্সা চালক নই, পুরো বাংলাদেশের টপ কোম্পানির ম্যানেজার। তোকে মন চাচ্ছে আমি গলা টিপে মেরে ফেলি। এমন সময় রহিম সাহেবের গলার আওয়াজ পায়। নীলা দ্রুত আশিক এর থেকে দূরে গিয়ে দাঁড়ায়। রহিম সাহেব আশিককে দেখে বলে, আশিক, তুমি দোতলা সিঁড়ির ডান পাশের রুমে থাকো। কি বলছো বাবা? তুমি তো জানোই আমি বাম পাশে থাকি। ওকে এত রুম থাকতে আমার পাশের রুমে থাকতে দিচ্ছ কেন? আশিক আমার ছেলের মতন, ওকে এই রুমে রাখবো না তো কাকে রাখবো? জানি না, তবে আমার রুমের পাশে আমি ওকে থাকতে দিব না। আমি বলছি যখন, তখন ও এখানেই থাকবে। আশিক, যাও, ফ্রেশ হয়ে নাস্তা করে এসো, আমি বাজার থেকে আসছি। আশিক ব্যাগ নিয়ে সোজা চলে আসে নীলার পাশের রুমে। রুমটা আশিকের ভীষণ পছন্দ হয়। পুরো রুম জুড়ে সুন্দর কার্পেটিং, রংটাও পছন্দের আশিকের। দীর্ঘ শ্বাস ফেলে বিছানায় গা এলিয়ে দেয়। কিছুক্ষণ শুয়ে থাকার পর ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখতে পায় নীলার রহিম সাহেব নাস্তা নিয়ে বসে আছে। আশিককে নিচে আসতে দেখে ডাক দেয় রহিম সাহেব। আশিক, এসো, বসে পড়ো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। আশিক গিয়ে নীলার সামনের চেয়ারে বসে। মা, কিচেন থেকে আশিকের নাস্তাটা নিয়ে এসে দাও। নীলা বিজয়ের হাসি দিয়ে কিচেনে চলে যায় নাস্তা আনতে। কিছুক্ষণ পর নাস্তা এনে আশিককে দিয়ে নীলা খেতে শুরু করে। আশিক প্রথমেই মোমো নিয়ে এক লোকমা মুখে দিয়েই ঝালে পুরো মুখ জ্বলতে শুরু করে, তবে কোনো রিয়াক্ট না করে খেতে থাকে। কারণ নীলা আর রহিম সাহেব ছিল দুজনে হাসি খুশি। আশিক 3-4টা মোমো খেয়ে দ্রুত উঠে চলে আসে নিজের রুমে। কোনো মতে দরজা লাগিয়ে দিয়ে ঝালে লাফাতে থাকে পুরো রুমে। তবুও ঝাল না কমায় বাথরুমে গিয়ে ঝর্ণা ছিঁড়ে দিয়ে ট্যাবের পানি খেতে থাকে। তবুও ঝাল না কমায় আর সহ্য করতে না পেরে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে নীলা আশিকের কোনো রিয়াক্ট করা না দেখে মনে মনে কিছুটা ভয় পেতে শুরু করে। রহিম সাহেব মেয়ের চুপ করে থাকা দেখে জিজ্ঞেস করে, কী রে মা, চুপ করে আছিস যে? না বাবা, এমনি। আমি আজকে আমার বন্ধুর বাসায় যাচ্ছি, আগামীকাল সকালে আসবো। আশিককে রাতে খেতে দিস কেমন? বাবা, ও যদি আমার কোনো ক্ষতি করে তখন? না রে মা, আমার 56 বছর বয়সের অভিজ্ঞতা আছে রে মা, আমি মানুষ চিনেই ঘরে এনেছি, ও কিছুই করবে না তোর। নীলা আর কিছু বলতে পারে না, চুপ করে থাকে। রহিম সাহেব চলে যায় বাসা থেকে। নীলা সারাদিন সবাই বসে থাকে আর বারবার আশিকের রুমের দিকে তাকাতে থাকে। কিন্তু অবাক হয়, পুরো 6 ঘন্টার মধ্যেও আশিক একটিবারও রুম থেকে বের হয়নি। নীলার মনে কেন যেন খটকা লাগে। তাই দ্রুতই আশিকের রুমে ঢুকে দেখে আশিক নেই। বাথরুমের দরজা খোলা আর ভেতর থেকে পানি পড়ার শব্দ হচ্ছে। নীলা কিছুতে ইতস্তত বোধ করে। বাথরুমের দিকে উকি দিতে চমকে ওঠে। আশিকের ট্যাবের নিচে পড়ে আছে পুরো মুখ আর কান লাল টকটক হয়ে আসে। নীলা দেরি না করে দ্রুত ট্যাবের ঝর্ণা বন্ধ করে আশিককে ডাকতে থাকে, কিন্তু আশিক তখনও সেন্সলেস। তাড়াতাড়ি করে নীলা আশিককে টেনে নিয়ে এসে বিছানায় শুয়ে দেয়। কোনো রকমের চোখ বন্ধ করে আশিকের কাপড়গুলো পাল্টে দিয়ে ডাক্তারকে ফোন করে ডেকে আনে।
ডাক্তার কয়েকটা ওষুধ আর হাত পায়ে তেল মালিশ করে দিতে বলে চলে যায়। নীলা কিছুটা লজ্জা পেলেও নিজেকে বড় অপরাধী ভাবতে থাকে। আশিকের শরীর আরও বেশি ঠান্ডা হয়ে যেতে দেখে নীলা দ্রুত তেল মালিশ করতে থাকে। প্রায় 3 ঘন্টা তেল মালিশ করার পর আশিকের শরীর ধীরে ধীরে গরম হতে থাকে। নীলাও তেল মালিশ করা বন্ধ করে আশিককে ডাকতে থাকে, এ আশিক, চোখ খুলে তাকাও। কিন্তু আশিক চোখ না খুলে জ্বরে ভুল বকতে থাকে। বাবা মা প্লিজ আমাকে একা রেখে যেও না, আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না। বাবা মা প্লিজ চোখ চোখ খুলো বাবা মা। নীলা আশিকের কথাগুলো শুনে ভাবনায় ডুবে যায়। কি বলছে আশিক সেটা বোঝার চেষ্টা করলেও কিছুই বুঝতে পারে না। হঠাৎ আশিক চিৎকার করে উঠে বসে। নীলা ভয় পেয়ে দপাস করে মেঝেতে পড়ে যায়। আউচ! আশিক নীলার পড়ে যাওয়া দেখে বিছানা থেকে উঠতে যাবে অমনি দেখতে পায় ওর পুরো শরীরে এক টুকরো কাপড়ও নেই। দ্রুত চাদর দিয়ে পুরো শরীর ঢাকে। এ কি, আমার শরীরে কাপড় নেই কেন? নীলা নিচ থেকে উঠে আশিকের দিকে রাগী চোখে তাকিয়ে, কুত্তাশালা, তোকে কে বলেছিল তখনও তো ঝালের মোমো খেতে? আমাকে তুই তোর অ্যাটিটিউড দেখাতে চেয়েছিলি তাই না? এখন দেখ কেমন মজা। আসলে আমি তখন চাইলেই রিয়াক্ট করতে পারতাম, কিন্তু আমি চাইনি আমার জন্য আপনাকে আঙ্কেল বকা দিক, কারণ তখন আপনারা দুজনেই অনেক হাসি মুখে ছিলেন। নীলা কিছু বলতে গিয়েও থেমে যায় কিছুক্ষণ ভাবনার পর। হোম হয়েছে, এখন কাপড় পরে নে। আমার কিছু দেখেননি তো ম্যাডাম? আমাকে কি তোর লুচ্চি মনে হয় কুত্তা? একদম মেরে ফেলবো বেশি কথা বললে। আমি কি আঙ্কেলকে বলবো আপনি আমাকে ঝাল খাইয়ে অসুস্থ বানিয়ে ফেলেছেন? উফ, এই শালাকে নিয়ে তো আমি পড়ে গেলাম মহা বিপদে। যখন তখন বাবার ভয় দেখাতে ব্যস্ত। বলি তোকে কি শায়েস্তা করব? আমি আঙ্কেলকে বলে দেব। ভাই তুই চুপ করে শুয়ে থাক। এমনিতেই তোকে তেল মালিশ বাথরুম থেকে কোলে করে বিছানায় আনতে আমার অনেক কষ্ট হয়েছে। আমি কি বলেছিলাম আমাকে ঝাল খাওয়ান? তুই বলবি কেন কুত্তা? আমার কি পরিমাণ কষ্ট হয়েছে সেটা আমি নিজেই জানি। এখন বেশি কথা না বলে ঘুমা, আমি গেলাম। নীলা রুম থেকে বের হতে যাবে অমনি আশিক নীলাকে ডাক দেয়। ম্যাম আসলে কিছু না মনে করলে একটা কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ বলে আমাকে উদ্ধার করো। আসলে অনেক ক্ষুধা পেয়েছিল, যদি খাবার দিতেন কিছু। নীলা কেমন করে যেন আশিকের দিকে, তারপর দ্রুত রুম থেকে চলে যায়। আশিক মনে করে হয়তো নীলা রাগ করেছে, কিন্তু আশিককে অবাক করে দিয়ে নীলা হাতে একটা তিরেতে করে খাবার নিয়ে আসে। এই নে স্যুপ আর মোমো নিয়ে এসেছি। আশিক বিছানা থেকে উঠে মোমো মুখে দিতে যাবে অমনি থেমে গিয়ে নীলার দিকে করুণ চোখে তাকিয়ে, আবারও মরিচা দেননি তো? না। আশিক খেতে শুরু করে। নীলা আশিকের হাত ধরে কয়েকটা ওষুধের পাতা ধরিয়ে দিয়ে চলে যায়। আশিক খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ে। পরের দিন সকালে কিছুটা জ্বর কমায় বিছানা থেকে গোসল করে নেয় আশিক। তারপর রেডি হয়ে সোজা নিচে চলে আসে। টেবিলে গিয়ে রহিম সাহেবের পাশে বসে। আঙ্কেল আজ থেকে কি অফিসে যাব? হ্যাঁ, আমি ড্রাইভারকে বলে রেখেছি তুমি খাওয়া দাওয়া করে গাড়িতে গিয়ে বসবে। ড্রাইভার তোমাকে অফিসে নামিয়ে দিবে, তারপর সেখান থেকে আমার পিএ তোমাকে অফিসের বসের সাথে পরিচয় করিয়ে দিবে। ওকে। আশিক খাওয়া দাওয়া করে নিজের রুমে গিয়ে রেডি হতে থাকে। এমন সময় নীলা আশিকের সামনে এসে দাঁড়িয়ে, ওষুধ খেয়েছিস? না ম্যাম, রেডি হয়ে খাবো। শোন, অফিস থেকে আসার সময় আমার জন্য চকলেট আর ফুচকা নিয়ে আসবি। আমার কাছে টাকা নেই ম্যাম। জানতাম। এনে 500 টাকা। সবগুলো টাকা দিয়ে আইসক্রিম আর ফুচকা নিয়ে আসবি। খালি হাতে এলে তোকে একদম মেরে ফেলবো। না না ম্যাম, তার কোনো প্রয়োজন নেই, আমি নিয়ে আসবো নি। নীলা কিছুক্ষণ আশিকের দিকে তাকিয়ে চলে যায় রুম থেকে। তাড়াতাড়ি রেডি হয়ে ওষুধ খেয়ে সিঁড়ি বেয়ে নামতেই রহিম সাহেব আর নীলা অবাক হয়ে তাকিয়ে থাকে আশিকের দিকে। হিরোদেরকেও ফেল করিয়ে দিবে আশিক। কালো ব্লেজার, সাদা টি শার্ট, মুখের চামদারি হালকা ছোট ছোট করে ছাটা, মুখে হালকা হাসি, এক কথায় অসাধারণ লাগছিল আশিককে। নীলা হা করে তাকিয়ে থাকে আশিকের দিকে আর মনে মনে ভাবতে থাকে, আল্লাহ, এ এত কিউট আগে তো দেখিনি। রহিম সাহেব তার মেয়ের অবস্থা থেকে হালকা হেসে আশিককে বলে ওঠে, আরে আরে হিরো সাহেব, এভাবে যে অফিসে যাচ্ছেন, অফিসে সব মেয়ে স্টাফগুলো তো কাজ বাদ দিয়ে আপনার দিকে তাকিয়ে থাকবে। আঙ্কেল আমি ব্যবসা উদ্যোগ বইয়ে পড়েছিলাম একজন ব্যবসায়ীর মূল হাতিয়ার তার সৌন্দর্য, সততা আর পরিষ্কার পরিচ্ছন্নতা। যদি এইগুলো একজন ব্যবসায়ীর মাঝে থাকে তবে ব্যবসায় উন্নতি অনিবার্য। বুঝেছি, যাও অফিসে যাও। আর হ্যাঁ রিয়া, মানে তোমার পিএ থেকে সাবধানে থেকো, মেয়েটা একটু পাগলি টাইপের। নীলা ওর বাবার কথা শুনে ভুরু নাচিয়ে বলে, তুমি পাগলিকে অফিসে রেখেছো কেন? তাড়াতাড়ি দূর করে দাও। আরে ও আমার বন্ধুর মেয়ে, তাই কিছু বলতে পারিনি। তবুও। আঙ্কেল আমি আসছি।
আশিক বাড়ি থেকে বের হয়ে সোজা গিয়ে গাড়িতে বসতেই ড্রাইভার গাড়ি চালাতে শুরু করে। পর আশিক অফিসে পৌঁছে গাড়ি থেকে নামতেই চারিদিক দিক থেকে ফুলের বৃষ্টি শুরু হয়। আশিক কিছুটা সামনে আসতেই লক্ষ্য করে সবগুলো স্টাফ তাকিয়ে আছে ওর দিকে। এমন সময় একটা মেয়ে নেমে আসে হাতে ফুলের মালা নিয়ে। মেয়েটিকে দেখে সব মেয়ের স্টাফ চোখ নামিয়ে নেয়। কেউ নয়, স্বয়ং রিয়া। রিয়া সোজা এসে আশিককে ফুলের মালা পরিয়ে দেয়। ওয়েলকাম স্যার। আশিক বিনিময়ে একটা হাসি দিয়ে অফিসের ভিতরে এসে সবার সাথে পরিচিত হতে থাকে। পর এক পর্যায়ে রিয়ার সামনে গিয়ে দাঁড়িয়ে, হ্যালো মিস, আমি আশিক। হ্যালো স্যার, আমি রিয়া, আপনার পিএ আর এমডি স্যারের বা। আশিক রিয়াকে বাধা দিয়ে বলে, আপনি এমডি স্যারের কে সেটা আমি শুনতে চাইনি। মিস রিয়া, আপনি অফিসের কে সেটা বললে খুশি আমি। অফিসের সবগুলো ফাইল নিয়ে আমার কেবিনে আসুন। ওকে স্যার। আশিকের এমন ব্যবহারে রিয়া মন খারাপ করলেও বাকি সব মেয়ে স্টাফদের মনে খুশির জোয়ার বইতে থাকে। রিয়া কিছুক্ষণ পর এক গাদা অফিসের ফাইল নিয়ে আশিকের টেবিলে রাখে। তারপর, এই নিন স্যার, এনেছি সবগুলো ফাইল। এখন দাঁড়িয়ে থাকুন, আমি সবগুলো ফাইল চেক করছি। দাঁড়িয়ে থাকবো মানে? আজব তো, দাঁড়িয়ে থাকবেন মানে বুঝেন না? আপনাকে এই অফিসে চাকরি কে দিয়েছে? সরি স্যার। আশিক চুপচাপ ফাইলে চোখ ঘুরিয়ে দেখতে থাকে আর রিয়া মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে আশিকের দিকে। মনে মনে ভাবতে থাকে, ইস, এতদিন পরে তবে আমার স্বপ্নের রাজকুমারের দেখা পেয়ে গেলাম। পুরো চকলেট বয়, মন চাচ্ছে একটু কামড় দিয়ে দেখি। কথাগুলো ভাবতে ভাবতে রিয়া নিজেই হেসে ওঠে। আশিক রিয়ার হাসি দেখলো, সেটাকে পাত্তা না দিয়ে সবগুলো ফাইল চেক করে রিয়াকে দিয়ে দেয়। রিয়া ফাইলগুলো নিয়ে চলে যায়। দিনের মতো অফিস শেষ করে বাসায় আসার সময় নীলার জন্য আইসক্রিম আর ফুচকা নিয়ে চলে আসে বাসায়। কলিং বেল বাজাতেই নীলা এসে দরজা খুলে দেয়। তারপর, এই যে আমার আইসক্রিম আর ফুচকা কই? আশিক নীলার হাতে আইসক্রিম আর ফুচকার প্যাকেট দিয়ে সোজা রুমে এসে ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখে রহিম সাহেব দাঁড়িয়ে। আরে আঙ্কেল, দাঁড়িয়ে আছেন কেন? আমার তো হাত পা কাঁপছে। তুমি কি করেছো এটা আজ অফিসে? কই কিছু না তো। তুমি রিয়াকে 2 ঘন্টা দাঁড়িয়ে রেখে ফাইল চেক করে রেখেছো। জানো এখন রিয়া নাকি হাঁটতে পারছে না। আঙ্কেল দেখুন, আমি ওসব অফিসে কাউকে তার পদটার বেশি সম্মান দিতে পারবো না। যে আপনার বন্ধুর মেয়ে সেটা অফিসের বাইরে, কিন্তু অফিসে সে একজন কর্মচারী, আমার পিএ। আর পিএর দায়িত্ব হলো বস যতক্ষণ না বলবে বসতে ততক্ষণ দাঁড়িয়ে থাকে। আর ফাইল চেক করার সময় সে যদি বসে থাকতো, আমি কাকে দেখাতাম কই ভুল হয়েছে? সাব্বাস। আচ্ছা এখন এসো, খাওয়া দাওয়া করো, আমার ক্ষুধা পেয়েছে অনেক। আশিক আর রহিম সাহেব খেতে বসলে নীলা কিচেন থেকে খাবার নিয়ে আসে। আশিককে আগে দিয়ে পরের বাবাকে দেয়। খাওয়া দাওয়া শেষ করে আশিক ছাদে গিয়ে বিকেলের আকাশটা উপভোগ করতে শুরু করে। এমন সময় পিছন থেকে কেউ একজন আশিকের পিঠে গরম কিছুর ছ্যাঁকা দিতেই আউস বলে লাফিয়ে ওঠে। আশিক পিছন দিয়ে তাকিয়ে দেখে নীলা হাসছে। আশিকের ইচ্ছে করতে থাকে নীলার ওই লাল টকটকে ঠোঁটগুলো নিজের দখলে নিয়ে পরম আদরে চুমু এঁকে দিতে, কিন্তু নিজের ভাবনা নিজের মাঝেই রেখে আশিক বলে উঠে, কি হলো ম্যাম, এখন গরম কিছু ছ্যাঁকা দিলেন কেন আমাকে? সেই কখন থেকে ডাকছিলাম, শুনছিলি না দেখেই কফির মগ ছুঁড়ে দিয়েছি একটুখানি। মনে হচ্ছে পেট পুড়ে গিয়েছে। গেলে যাক, এখন এই নে কফি, চুপচাপ খা আর বল কেমন হয়েছে। আমি মাঝে মাঝে কনফিউশন হয়ে যাই আপনার এই কখনো তুই কখনো তুমি বলাতে। সামনে আরো অনেক কিছুই বলবো, এখন চুপচাপ কফি খেতে শুরু কর তো। আশিক কফির কাপে কয়েক চুমুক দিয়ে নীলার হাতে কফির কাপটা দিয়ে বলে, কফিতে চিনি কম হয়েছে, আমি চিনি ছাড়া কফি খেতে পারি না। ওকে, আমি দিয়ে আনছি। নীলা ওর কফির কাপটা রেখে চলে যায় কফিতে চিনি দিতে। এই সুযোগে আশিক নীলা যেখানে ঠোঁট রেখে কফি খেয়েছিল সেখানে ঠোঁট দিয়ে কফি খেতে থাকে। এদিকে নীলা নিচে গিয়ে আবার ছাদে আসতে গিয়ে আশিকের কাণ্ড দেখে মনে মনে মুচকি হেসে শব্দ করে ছাদে আসে। নীলার আসার শব্দে আশিক দ্রুত নীলার কফির কাপ ঠিক জায়গায় রেখে চুপচাপ দাঁড়িয়ে থাকে। নীলা আশিককে ওর কফির কাপটা দিয়ে নিজেরটা খেতে থাকে। এদিকে আরও একজন দেখছিল আশিক আর নীলার কাণ্ডগুলো, তিনি হলেন রহিম সাহেব। মিটি করে রহিম সাহেব হাসছে মনিটরের দিকে তাকিয়ে, আর মনে মনে ভাবতে থাকে, না আর সিসি ক্যামেরা চালু করা যাবে না, যা শুরু করেছে এই দুটো বদমাইশ। রাতের ডিনার শেষে আশিক রহিম সাহেবকে বলে, আঙ্কেল আগামীকাল আপনি অফিসে যাবেন, আমি কলেজে যেতাম। ঠিক আছে যাও, যাওয়ার সময় নীলাকেও নিয়ে যেও। ওকে আঙ্কেল। আশিক নিজের রুমে এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হতেই দ্রুত রেডি হয়ে নাস্তা করার জন্য নিচে গিয়ে দেখে রহিম সাহেব আর নীলা আগে থেকেই বসে আসছে। আশিক যেতেই তিনজনে খাওয়া শুরু করে। খাওয়া দাওয়া শেষ করে আশিক গাড়িতে গিয়ে বসে। তার কিছুক্ষণ পর নীলাও গাড়িতে উঠে বসে। কলেজে এসে সোজা ক্লাসে চলে যায় আর নীলা ওর বন্ধুদের সাথে আড্ডা দিতে। সবগুলো ক্লাস শেষ করে সোজা এসে গাড়িতে বসে।
প্রায় 1 ঘন্টা হয়ে গেল, তবুও নীলার কোনো আসার নাম গন্ধ নেই দেখে আশিক কিছুটা চিন্তিত হয়ে পুরো ক্যাম্পাস খুঁজেও না পেয়ে কলেজের পিছনে স্টোর রুম এর দিকে এগিয়ে যেতেই দেখতে পাই নীলার জুতো আর স্টোর রুম থেকে বাঁচাও বাঁচাও কারো চিৎকার। আশিক দ্রুত ওর কোমর থেকে লাইসেন্স করা পিস্তল বের করে লোড করে জোরে লাথি মারে দরজায়। পর ডিগবাজিতে ভিতরে ঢুকে সামনে তাকাতেই চমকে উঠে আবিরদের দেখে। হঠাৎ কাউকে আসতে দেখে আবির শিয়াম ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আশিককে দেখে কিছুটা ভয় পেয়ে যায়। তারপর, কী রে রিক্সা চালক, তুই এখানে কেন? খাবি মালটাকে? একদম নতুন, শালিকে খেয়ে অনেক মজা পাবি। বহুদিন ধরে একে খাওয়ার চেষ্টা করছিলাম, তবে সুযোগ পাইনি, আজ পেয়েছি। আমি তো খাবো, তবে তোদের কাউকে ভাগ দেব না। শালা বেশি কথা বলবি না, একদম মেরে দেব। আশিক প্লিজ আমাকে বাঁচাও। তুই চুপ কর, তোর চরিত্র আমার জানা হয়ে গিয়েছে। ছি, তোর লজ্জা করে না মুসলমান মেয়ে হয়ে পরপুরুষের সাথে বন্ধুত্ব করতে? নীলা আশিক ঘৃণা ভরা কণ্ঠ শুনে চুপ হয়ে যায়। আশিক সেসবে না তাকিয়ে পিস্তলের সাইলেন্সার লাগিয়ে, আমি তোকে অনেক আগে মেরে দিতে পারতাম, কিন্তু কেন মারিনি জানিস? তোকে সুযোগ দিয়েছিলাম ভালো হয়ে যাওয়ার, কিন্তু কি করলি তুই? ভালো হলি না। আর যখন ভালো হলি না, তোকে আর বাঁচিয়ে রাখতে পারলাম না রে। শালা ভয় দেখাস আমাকে? কই থেকে এই নকল পিস্তল এনেছিস বলতো? মনে তো হচ্ছে খেলনা। আশিক মুচকি হেসে গুলি করে আবিরের পায়ে। বুলেট একদম আবিরের পা ফুটো করে বের হয়ে যায়। আবির চিৎকার করে উঠে বলতে থাকে, ভাই ভাই প্লিজ আমাকে ছাইড়া দেন, আমি আর জীবনেও এমন করুম না। আশিক ওসবে কাঁধ না দিয়ে আরও 2টি রাউন্ড গুলি করে। নিখুঁত নিশানা আবির আর স্ল্যামের মাথা ফুটো করে দেয়। এদিকে নীলার রক্ত দেখে জ্ঞান হারিয়ে ফেলে। আশিক নীলাকে কোলে নিয়ে বের হয়ে আসে গোডাউন থেকে, আর তখনই সামনে আসে লুইস স্টিফেন সহ আরও 10 জন ক্রু। লুইস, লাশ দুটোকে সরিয়ে আগের মতো করে দাও। ওকে বস। আশিক নীলাকে নিয়ে চলে আসে বাসায়। নীলাকে আশিকের কোলে দেখে ছুটে আসে রহিম সাহেব। তারপর ব্যস্ত হয়ে আশিককে জিজ্ঞেস করে, কি হয়েছে নীলার? আশিক রহিম সাহেবকে সব কিছু খুলে বলে। সব শুনে রহিম সাহেব বলে, আমি দেখে নিব পুলিশকে, তুমি নীলাকে ওর বিছানায় শুয়ে দিয়ে ফ্রেশ হয়ে নাও। আশিক নীলাকে ওর ঘরে রেখে সোজা নিজের রুমে এসে বাথরুমে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বিছানায় বসে কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর দ্রুত উঠে ডাইনিং টেবিলে গিয়ে বসে খাবার খেতে আশিককে এমন অস্থির দেখে রহিম সাহেব জিজ্ঞেস করেন, কি হলো আশিক, তোমাকে অস্থির মনে হচ্ছে কেন? কোনো কিছু নিয়ে টেনশনে আছো কি? না আঙ্কেল, আসলে একটু আগে কি করেছি ওটা ভাবতে অস্থির লাগছে, আর ক্ষুধাটাও বেড়ে গেছে। ওকে, পেট ভরে খেয়ে গিয়ে ঘুমিয়ে পড়ো কেমন? আশিক খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে যেতেই রিয়া আশিক এর ডেস্কে হাজির হয়ে, স্যার আজকে আমাদের অফিসে একটা মিটিং আছে। কোন কোম্পানির সাথে? এলএলবি কোম্পানি স্যার। আশিক কোম্পানির নাম শুনে কিছুক্ষণ রিয়ার দিকে চেয়ে থাকে। তারপর ভুরু বাঁকিয়ে, এলএলবি কোম্পানি তো সেই 1 বছর আগেই দেউলিয়া ঘোষণা করে চলে গিয়েছিল, তবে আবার কেন এসেছে? স্যার ওটা আমি জানি না, ওনাদের পার্সোনাল ব্যাপার। ওকে, তুমি ওনাদের মিটিংয়ে আসতে কখন বলেছো? জি স্যার, দুপুর 2টায়। ওকে, এখন তুমি আসতে পারো। স্যার আরেকটা কথা, এই যে এই ফাইলটা চেক করেন, আর অবশ্যই শেষ পাতায় ভালো করে দেখবেন এবং উত্তরটা দিবেন। কিসের উত্তর? কিছু না স্যার, আপনি চেক করবেন প্লিজ। ওকে, করব। এখন আপনি আসতে পারেন। রিয়া মুখ ভার করে চলে যায় আশিকের কেবিন থেকে। আশিক আবারও ফাইল চেক করতে ব্যস্ত হয়ে পড়ে। এমন সময় রিয়া আবারও হাজির হয়। স্যার। উফ, আবার কি হয়েছে? একটু আগেই তো গেলে, আবার কেন এসেছো? স্যার 2টা বেজে গিয়েছে, মানে এলএলবি কোম্পানির সাথে আমাদের মিটিংয়ের সময় হয়ে গিয়েছে। কি 2টা বেজে গিয়েছে? ওকে, তুমি যাও, আমি আসছি। রিয়া কেবিন থেকে চলে যায়। আশিক সব কিছু গুছিয়ে মিটিং রুমে প্রবেশ করতেই সবাই দাঁড়িয়ে যায়। আশিক নিজের চেয়ারে গিয়ে বসতেই পাশ থেকে এলএলবি কোম্পানির চেয়ারম্যান শামসুজ্জামান খান হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দেন। আশিকও ভদ্রতার খাতিরে হ্যান্ডশেক করে ভালো করে তাকায় শামসুজ্জামান খানের দিকে। কিছুক্ষণ ভাবনার পর আশিক চোখ বড় বড় তাকিয়ে থাকে। আপনি কি ঠিক আছেন ম্যানেজার সাহেব? জি। তাহলে আমরা মিটিং শুরু করি। হ্যাঁ, তার আগে বলুন তো, আপনার কোম্পানি তো 1 বছর আগে দেউলিয়া ঘোষণা করে বিদেশে চলে গিয়েছিল, তাহলে হঠাৎ আবার আসলেন যে? আসলে আমার কোম্পানির পার্সোনাল এজাজুলের মৃত্যুর পর আমি ভেঙে পড়ি, তাই কোম্পানিকে দেউলিয়া ঘোষণা করে চলে গিয়েছিলাম, কিন্তু আবারও নিজেকে শক্ত করে দেশে এসেছি বিজনেস করার জন্য। আশিক মনে মনে হাসে, কারণ এজাজুল আশিকের বাবা।
আর এলএলবি কোম্পানির শেয়ার ছিল 90%। ওকে, বেস্ট অফ লাক। আশিক শামসুজ্জামানকে বিভিন্ন প্রজেক্টের কাজ বুঝিয়ে দিলে ডিল কনফার্ম করে বের হয়ে আসে মিটিং রুম থেকে। নিজের কেবিনে গিয়ে শরীরটা এলিয়ে দিবে অমনি রিয়া হাজির আশিকের কেবিনে। তারপর এই আপনার কোনো কমন সেন্স নেই? এভাবে কেউ একটা কোম্পানির চেয়ারম্যানকে ওপেনলি প্রশ্ন করে? আমি তো অবাক হচ্ছি আপনার সাহস দেখে। একটা সামান্য পিএ হয়ে ম্যানেজারের সাথে কিভাবে কথা বলছেন? ধুর, ওসব ম্যানেজার আমি মানি না। আর ওটা আমার বাবা, তাই সম্মান দিয়ে কথা বলবেন। সাথে আপনার হবু শ্বশুর। কি শ্বশুর? তাও আবার আমার, অথচ আমি জানি না। দেখুন, আমি অত ঘুরে ফিরে কথা বলতে পছন্দ করি না। আমি আপনাকে ভালোবাসি আর আপনাকে বিয়ে করতে চাই আমি। মজা না নিয়ে আসুন তো। আমার সম্পর্কে আপনি জানলে আমার মুখটাও দেখতে চাইবেন না। কি বলবেন বলুন, তারপর না হয় বাকিটা দেখে নিব। আমি এতিম, আমার বাবা মা নেই। দয়ার খাতিরে রহিম আঙ্কেল আমাকে চাকরি দিয়েছে, তার বাসাতেই থাকি। আর সবচেয়ে বড় কথা হলো, আশিককে আর কিছু বলতে না দিয়েই অমনি রিয়া বলে উঠে, এতিম হয়েছে তো কি হয়েছে, আমি আপনাকেই বিয়ে করব। জানতো সামনে থেকে এসব আবল তাবল কথা মাথা থেকে ঝেড়ে ফেলে কাজে মনোযোগ দিন। রিয়া আশিকের দিকে তাকিয়ে থেকে চলে যায়। আশিকও দেরি না করে চলে আসে বাসায়। ড্রয়িং রুমের সোফায় বসেছিল রহিম সাহেব। আশিককে এত তাড়াতাড়ি বাসায় আসতে দেখে ডাক দেন। আশিক, এত তাড়াতাড়ি চলে আসলে যে? আপনার সাথে জরুরি কথা বলার জন্যই চলে এসেছি আঙ্কেল। আমার সাথে? আচ্ছা বলো শুনি। আজকে এলএলবি কোম্পানির সাথে আমাদের ডিল হয়েছে। আমি জানতাম এই কোম্পানির 1 বছর আগে দেউলিয়া হয়ে গিয়েছিল, তবে আবার কেন আসছে। আর বড় কথা হলো, শামসুজ্জামান খানের মেয়ে আমাদের পিএ রিয়া। হ্যাঁ, আসলে শামসুজ্জামান আমার সাথে পার্টনারশিপ ছেড়ে দিয়ে নিজের আগের কোম্পানিতে হাল ধরা শুরু করেছে। স্যার, আমি তো জানতাম ওই কোম্পানির চেয়ারম্যান ছিল এজাজুল সাহেব। তার মৃত্যুর পরে ওই কোম্পানির মালিক তার ছেলে হবে, কিন্তু কিভাবে বন্ধু ওই কোম্পানি চালু করে? তুমি এসব জানো কি করে আশিক? সেটা পরে বলবো আঙ্কেল। আমি একটা কাজে 3 দিনের জন্য অফিস থেকে ছুটি নিলাম। আর হ্যাঁ, রিয়াকে চোখে চোখে রাখবেন, ও আমাদের সাথে প্রতারণা করতে পারে। কি তুমি এটা বলেছো? কি করে? আমি আজকে দেখেছি আমাদের অফিসের কিছু গোপনীয় ফাইল রিয়া ঘাটাঘাটি করছিল। আমি ফাইলগুলো এই ব্যাগে করে নিয়ে চলে এসেছি, সামলিয়ে রাখুন। তোর নমুনা ঠিক হলে আমি ছাড়বো না ওদের। আশিক আর কিছু না বলে রুমে গিয়ে ফিরোজে বাড়ি থেকে বের হয়ে যায়। এদিকে আশিক বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই রিয়া ওর বাবা শামসুজ্জামান খানকে নিয়ে চলে আসে রহিম সাহেবের বাসায়। সামনাসামনি বসে আছে রহিম সাহেব, শামসুজ্জামান আর পাশেই বসেছিল রিয়া। কিরে বন্ধু, তুই হঠাৎ আমাকে না জানিয়ে যে চলে এলি আমার বাসায়? কি করব বল, মেয়েটা প্রেমে পড়েছে তো অফিসের ম্যানেজার, এই তার আসতে হলো। তো ঠিক হয়েছে, আর আমাকে কেন সেটা বলছিস? আঙ্কেল, আমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আপনার কাছে। আমি আশিককে বিয়ে করতে চাই, কিন্তু সে নাকি এতিম, আপনার এখানে থাকে, তাই আপনাকেই বলতে এসেছি। সরি মা, রিয়া আশিকের বিয়ে আমি আগেই ঠিক করে রেখেছি। আঙ্কেল, ওটা ক্যান্সেল করে দিয়ে আমার সাথে ওর বিয়ের দিন না হলে? রিয়া আরও কিছু বলার আগে শামসুজ্জামান রিয়ার মুখে চেপে ধরে ইশারায় চুপ করতে বলে। দোষ, তুই তো জানিসই আমার মেয়ে পাগলে। আর তা কার সাথে? আসিফের বিয়ে ঠিক করেছিস? ওটা পরেই জানতে পারবি। আচ্ছা দোষ, তাহলে থাক, আমি যাই। রিয়া মামুনি চলে এলো। রিয়ারা বাসা থেকে চলে যায়। আর রহিম সাহেব বুঝতে পারেন আশিকের বলা কথাটাই সঠিক। রহিম সাহেবের ভাবনার মাঝেই নীলা ওর বাবার পাশে বসে জিজ্ঞেস করে, কি হয়েছে বাবা, এভাবে বসে আছো কেন? আর কে এসেছিল? আশিকের বিষয়ে প্রস্তাব নিয়ে এসেছিল রিয়ার ওর বাবা। কি? তুমি কি বলছো এসব? রহিম সাহেব দেখতে পায় তার মেয়ের চোখে পানি এসে টলমল করছে। আমি বলেছি আশিকের বিয়ে আমি আগে থেকেই ঠিক করে রেখেছি। কার সাথে? কার সাথে আবার? আমার মেয়ে নীলার সাথে। রহিম সাহেব কথাটা বলেই ফিক করে হেসে দেয়। আর নীলা লজ্জা পেয়ে দ্রুত বাবার সামনে থেকে উঠে চলে আসে। এদিকে আশিক সোজা চলে আসে ওদের বাসায়। এতদিন নিজের বাসায় এসে আশিক একটা প্রশান্তের নিঃশ্বাস ফেলে। ওর বাবার রুমে গিয়ে লকার খুলে বিভিন্ন কাগজপাতি বের করতে থাকে এবং পেয়েও যায় ওর বাবার সবচেয়ে বড় সম্পদ এলএলবি কোম্পানির দলিল, যেখানে স্পষ্টভাবে লেখা ছিল কোম্পানি মালিকানা এজাজুল এর অধিকারী পাবে। আশিক পেপারগুলো নিয়ে সোজা কোর্টে চলে যায়, কেন নিজের সম্পদ ফিরে পেতে মামলা করে। বাসায় ফিরে আসতে দেখতে পায় লুইস আর স্টিফেন দাঁড়িয়ে। আরে লুইস, কখন এলে এখানে? বস, এই তো একটু আগেই এসেছি।
আপনাকে দেখতে। লুইস, আসলে আমার বাবার কোম্পানিটা আমাকে আবার ফিরে পেতে হবে। ভেবেছিলাম ছদ্মবেশী বাবা মার কথাটা রাখবো, নীলাকে নিজের সম্পদ দেখে নয়, ভালোবেসে বিয়ে করে নিজের করে নেব, কিন্তু তার হলো না। এই শামসুজ্জামান আমার বাবার সম্পত্তি নিজের বলে দাবি করছে। বস, আমার কেন যেন এলোমেলো লাগছে সব কিছু। এমনও তো হতে পারে এই যে শামসুজ্জামানের বাচ্চাই আপনার বাবা মাকে মেরে ফেলেছে। লুইস, চুপ করো, আর শুনতে চাই না আমি ওসব। সে যেই হোক না কেন, আমার বাবা মার হত্যাকারী আমি কাউকে ছাড়বো না, একদম ধ্বংস করে ফেলবো আমি ওদের। বস, আপনি কি এখানেই থাকবেন? না লুইস, ফিরে যাব নীলাদের ওখানে। আমার মনে হচ্ছে রিয়া আর ওর বাবা কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলবে। তাহলে বস, আমরা আপনার সাথেই থাকবো। চলুন যাওয়া যাক। স্টিভেন, তুই কি ভুলে গেছিস? আমরা বজের সাথেই থাকি। আমরা বজের বাসার সামনেই থাকি। ও হ্যাঁ, তাই তো। চলে যাওয়া যাক। রাত প্রায় 1টা বাজে। আশিক নীলাদের বাসায় এসে কলিং বেল বাজাতেই নীলা এসে দরজা খুলে দেয়। আশিক ভেতরে ঢুকে সোফায় গিয়ে বসে। কি হলো আশিক, এভাবে এসেই শুয়ে পড়লে যে? আসলে একটা টেনশনে পড়ে গিয়েছি আমি ম্যাম। কিসের টেনশন? আসলে আমি আপনাকে মিথ্যে বলেছিলাম ম্যাম, আমি কোনো রিক্সা চালক নই। মানে? আসলে আমি এজাজুল সাহেব, মানে আপনার বাবার বন্ধুর ছেলে। কি? তুমি কোন আশিক? ও মাই গড, তাহলে তুমি সেই ছোট্ট আশিক যে সবসময় আমাকে চুমো দিতে? হ্যাঁ। নীলা আর নিজেকে ধরে রাখতে পারে না, শক্ত করে জড়িয়ে ধরে আশিককে। তারপর, আশিক সোনা, তুমি তুমি কোথায় ছিলে এতদিন? তুমি জানো আমি আমি কত কত মিস করেছি তোমাকে। বুঝেছি সব মিথ্যে কথা। তুমি তো রিক্সা চালক আশিককে ভালোবেসে ফেলেছো। দেখো আশিক, ভালোবাসি তো একজনকেই, সেই হলো আমার রিক্সা চালক আঙ্কেলের ছেলে। দুটো একই। হয়েছে, এখন ছেড়ে দিন তো আমায়, আমার নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। হোক কুত্তা, তুই যে আশিক আগে কেন বলিসনি? জানিস কতগুলো বছর আমি অপেক্ষায় ছিলাম তোর। আসলে পড়াশোনার চাপে বিদেশে চলে গিয়েছিলাম, কিন্তু 1 বছর আগে বাবা মা যখন খুন হয় তখন দেশে ফিরে আসি আর মনস্থির করি আর যাব না। তো বাসায় থাকতে থাকতে হঠাৎ আম্মুর লেখা ডায়েরি পেয়ে যায়, যেখানে তার ইচ্ছেগুলো লিখে রাখতো। তেমনি তিনি লিখে রেখেছিলেন, তোমাকে আমার বউ বানাবো। কিন্তু এতগুলো বছর তোমার সাথে যোগাযোগ ছিল না, আমার চিনবে কি করে? অনেক খোঁজার পর তোমাকে পেয়ে যাই এই কলেজে, আর ছুটে যেতে চেয়েছিলাম তোমার কাছে। কিন্তু আমি যখন শুনলাম তুমি অহংকারী, বাবার টাকার অপব্যবহার করো, তখনই আমি সরে আসি আর রিক্সাওয়ালার বেশ ধরে তোমার সামনে আসি। কিন্তু কাকতালীয়ভাবে তোমার বাবা, মানে রহিম আঙ্কেলকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে দেই। তারপর কি হলো তুমি তো জানোই। আসলে আশিক, আমি মোটেও অহংকারী ছিলাম না। আসলে আমি তোমাকে ছাড়া কাউকে আমার পাশে সহ্য করতে পারবো না বলেই অমন আচরণ করতাম, যেন কখনো কোনো ছেলে আমার আশেপাশেও না আসে। বুঝেছি ম্যাডাম। এই সত্যি করে বলো তো, রিয়ার সাথে তোমার কোনো সম্পর্ক নেই তো? না, কেন? না থাকলে ওর সাহস হলো কি করে আমার বাবার কাছে তোমার বিয়ের প্রস্তাব আনতে? আসলে নীলা, তুমি তো জানোই এমন কিছু মেয়ে আছে যারা গায়ে পড়ে ঝগড়া করতে পছন্দ করে। আমি কেন ওসব করতে যাবো বলো? তাছাড়া রিয়া মেয়েটা সুবিধার নয়, যেটা আমি আগে আঙ্কেলকে জানিয়ে দিয়েছি। এমনকি ওর বাবা শামসুজ্জামান যে নিজেও সুবিধার নয়, আমার বাবার কোম্পানি আত্মসাৎ করার জন্য উঠে পড়ে লেগেছে। এমনকি আমাকে না জানিয়ে কোম্পানিকে দেউলিয়া ঘোষণা করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পার করে নিয়ে গেছে। এখন কি করবে? আমি আজকে মামলা করে এসেছি, খুব তাড়াতাড়ি আমাদের অফিস ফিরে পাবো ভাবছি। খাবে এখন? এসো। না, ক্ষুধা নেই, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমারও অনেক ঘুম পাইছে। এই, আমি তোমার সাথে ঘুমাবো। না নীলা, বিয়ের আগে একসাথে না ঘুমাটাই বেটার, যদি কোনো খারাপ কিছু হয়ে যায়। হলে কি হবে? এগুলো জেনে না করাই ভালো। যাও ঘুমিয়ে পড়ো, আমিও যাচ্ছি। আশিক নীলাকে ও রুমে পাঠিয়ে দিয়ে নিজেও রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হতেই রহিম সাহেবের মুখোমুখি হয়ে আশিক। পাশে দাঁড়িয়ে ছিল নীলা। এগুলো কি শুনছি আশিক? আমি কি করে বলবো স্যার, আপনি কি শুনছেন? তুমি আমাদের নাকি কি যেন মিথ্যা বলেছো? কে বলেছে আপনাকে? নীলা। তাহলে ওকে যেতে বলুন। নীলা, বলতো এ কি মিথ্যা বলছে আমাকে? বাবা, আসলে আশিক আর কেউ না, এজাজুল আঙ্কেলের ছেলে আশিক। রহিম সাহেব নীলার কথাগুলো শুনে দাঁড়িয়ে যায়। চোখে পানি টলমল করতে থাকে রহিম সাহেবের। হঠাৎ করে তিনি আশিককে জড়িয়ে ধরে কেঁদে দেয়। তারপর, কি আশিক, নীলা যা বলছে সেটা কি সত্যি বাবা? জি স্যার।
না না স্যার নয়, বাবা বলো। আমাকে আগে কেন বলনি বাবা? জানো আমি এতদিন কত বড় একটা দায় নিয়ে ঘুরে বেরোচ্ছিলাম। এমনি আঙ্কেল, ইচ্ছে হয়নি তাই বলিনি। এখন যখন জেনেছি আর দেরি করতে চাই না আমি বাবা। তোমার সম্পদ তোমাকে ফিরিয়ে দিতে চাই আমি। মানে হলো এই সব কিছু তোমার বাবা, আমার বন্ধু এজাজুল, এটা সেই আমাকে লিখে দিয়েছিল। ওর মৃত্যুর কয়েকদিন আগে বলেছিল বন্ধু রহিম, তাকে আমি বিশ্বাস করি, তাকে আমার সব দিয়ে গেলাম। এগুলো আমার ছেলেকে বুঝিয়ে দেয়, আর আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। কেন কেন আঙ্কেল? আপনাকে এসব বলেছিল বাবা? আর বাবার কোনো শত্রু ছিল যে বাবাকে হত্যা করতে পারে? বাবা ওটা আমি জানি, তবে তুমি দাঁড়াও, তোমার সম্পদ তোমাকে ফিরিয়ে দিচ্ছি। রহিম সাহেব দ্রুত তার রুম থেকে একটা ফাইল বের করে এনে আশিকের হাতে তুলে দিয়ে বলে, এই নাও বাবা তোমার সম্পদ, তোমাকে ফিরিয়ে দিলাম, আমি আজ থেকে দায়মুক্ত। তার মানে বাবা এগুলো আশিকের? হ্যাঁ মা, সেই জন্যই তোকে বারণ করতাম অহংকার না করতে, কারণ এগুলো ছিল আমাদের ক্ষণস্থায়ী। দিলাওয়ার বাবাকে জড়িয়ে থেকে কেটে দেয়। আশিক সব কিছু বুঝে নিয়ে শুধু অফিসে চলে আসে, আর ম্যানেজার রুমে না গিয়ে এমডির রুমে গিয়ে এমডির চেয়ারে বসে, চোখ বন্ধ করে বিশ্রাম নিতে থাকে। এমন সময় রিয়া আশিকের সামনে এসে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মারে। আশিক হঠাৎ থাপ্পড় খেয়ে চোখ খুলে তাকায়, তারপর, এই শালা ভিখারির বাচ্চা, তোর সাহস কি করে হলো এমডি স্যারের চেয়ারে বসার? এই হ্যালো, পিএ মানে চাকরানি। এত তেল হলো তোর শরীরে কি করে বলতো? তুই কি জানিস এই অফিসের মালিক আমি? জানিস আমার বাবাকে? তোর বাবা হয়তো কোনো ফুটপাতের ভিখারি, এবার উঠ চেয়ারের থেকে। আমার বাবা এজাজুল সাহেব, চিনিস তো? তুই না চিনলেও তোর বাবা চিনতে পারবে। আর তোর বাবা যে এলএলবি কোম্পানি নিজের বলে চালাচ্ছে, ওটাও আমার। খুব শীঘ্রই তোদের সব সব বুঝে নেব, বুঝলি? মানে আপনি এজাজুল আঙ্কেলের ছেলে যে কিনা বিদেশ থাকতো? কোনো সন্দেহ আছে মিস চাকরানি রিয়া? আর আপনি যে আমাদের অফিসের গুরুত্বপূর্ণ ফাইল চুরি করতেন, সব প্রমাণ আমার কাছে আছে। খুব তাড়াতাড়ি জেলের ভাত খাওয়াবো আপনাদের। রিয়া দ্রুত কেবিন থেকে বের হয়ে চলে যায়। আশিক চেয়ারে বসে হাসতে থাকে। রিয়া অফিস থেকে বের হয়ে ওদের বাসায় গিয়ে সোজা ওর বাবার সামনে হাজির হয়ে, বাবা বাবা কি হয়েছে মা? বাবা এজাজুলের ছেলে তো চলে এসেছে দেশে, আর এমনকি আমাদের কোম্পানির নিজের বাবার বলে দাবি করছে। কি হয়া ওই রিক্সাওয়ালা আর কেউ নয়, এজাজুলের ছেলে আশিক। কি বললি তুই? সারা জীবিত আছে? তুই টেনশন করিস না মা, ওকে আমি শেষ করে দিব। শামসুজ্জামান আর কিছু বলতে যাবে তার আগেই দরজা কলিং বেল বেজে ওঠে। রিয়া দরজা খুলে দেখে 10 জন পুলিশ, হাতে একটা চিঠি, যেটা রিয়ার হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। রিয়া চিঠিটা ওর বাবার হাতে দেয়। শামসুজ্জামান কিছুক্ষণ চিঠির দিকে তাকিয়ে রাগে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে কাগজ। তারপর, আসিফ, তুই তো জানিস না আমি কি করতে পারি। তোর বাবা মাকে যেমন শেষ করে দিয়েছি তোকেও শেষ করে দিব। শুধু তুই অপেক্ষা কর, তোর কারণে তোর সামনেই মৃত্যু আছে। আমার সাথে পাঙ্গা তোর বাবাও নিতে পারিনি, আর তুই তো একটা পিচ্ছে পোলা। বাবা চিঠিতে কি লেখা? মাসল, বাসা থেকে চলে যাই। এগুলো আজ থেকে আসিফের কোর্ট থেকে রায় দিয়েছে, আজই কালই হতে হবে আমাদের, বেরিয়ে যেতে হবে বাসা থেকে। শামসুজ্জামান আর রিয়া বাড়ি থেকে বের হতে দেখতে পায় আশিক মুচকি হাসছে ওদের দিকে তাকিয়ে। আশিক শামসুজ্জামানকে দেখে এগিয়ে এসে বলে, ধন্যবাদ আঙ্কেল, আমাদের সাথে ডিল করতে আসায়। না হলে তো জানতামই না আমাদের এত কিছু আছে। কাজটা তুই ভালো করলি না আসিফ, এর ফল তোকে পছন্দ হবে খুব তাড়াতাড়ি। এখন যত পারিস হেসে নে, যখন আমি আসবো ফিরে তখন পালানোর জায়গা খুঁজে পাবি না। আশিক হেসেই উঠিয়ে দিয়ে বাসায় ভেতরে ঢুকে ড্রয়িং রুমের সোফায় বসতেই একটা ফোন আসে টেবিলের উপরে থাকা ফোনে। আশিক দ্রুত ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসে একটা কণ্ঠ। স্যার, আমি তালেব বলছি, ইজাজুলের ড্রাইভার। আজ তো আমার পাওনাটা মিটিয়ে দিন, আর কতদিন ঘোরাবেন আমায়? আপনি তো ইজাজুলকে মেরে 1000 কোটি টাকার মালিক বনে গেলেন, কিন্তু আমাকে আপনি 100 কোটি টাকা দিতে পারছেন না। এটা বড়ই দুঃখের বিষয়। সরি তালেব, আমি তোমাকে তোমার টাকাটা আজ রাতে দিয়ে দেবো। আমাকে তুমি বলো কোথায় আছো তুমি, আমি সেখানে তোমাকে টাকা পাঠিয়ে দেবো আমার লোককে দিয়ে। জি জি, আমি এখন কলোনির 3rd গলিতে
2 নং বাড়িতে আছি, আপনি আসেন। আশিক ফোন কেটে দিয়ে লুইসকে ফোন দেয়। তারপর লুইস, জি বস, বলুন। কলোনির 3rd গলির 2 নম্বর বাসা থেকে তালেব নামের লোককে তুলে নিয়ে যাও ফার্স্ট। ওকে বস। আশিক আর দেরি না করে চলে আসে নীলাদের বাসায়। নীলা আশিককে আসতে থেকে উঠে বলে, আশিক এত তাড়াতাড়ি চলে আসলে যে? শরীর ঠিক আছে তোমার? আসলাম দেখতে তুমি কি করছো বাসায় একলা। মিথ্যা বলতে হবে না, আমি বুঝি, সবই বুঝি। নিশ্চিত কোনো কুমতলব আছে। থাকলেই বা কি, তুমি কি আমাকে বাধা দিতে পারবে না নাকি? তা পারবো না, তবে আমি চাচ্ছি না বিয়ের আগেই ওসব করতে। বাবা, আমার কথা আমাকেই ফিরিয়ে দেওয়া হচ্ছে। বলি তোমাকে কি ভূতে ধরেছে জানো? ওটা আমাকে নয় জানো, তোমাকে ধরেছে। আঙ্কেল কই? বাবা তো বাইরে চলে গিয়েছেন, আমাকে বলে গেল কারোর সাথে নাকি দেখা করতে যাবে। ও মাই গড নীলা, তুমি এটা কি করলে? জানোই তো এখন আঙ্কেলের বিপদ হতে পারে। শামসুজ্জামান কে আমি বাড়ি থেকে বের করে দিয়ে তার সম্পদ আমার করে নিয়েছি। এখন যদি শামসুজ্জামান আঙ্কেলের কোনো ক্ষতি করে? আশিক দ্রুত রহিম সাহেবের ফোনে কল করতে থাকে। আবার একই কথা ভেসে আসতে থাকে, এই নাম্বারটি এই মুহূর্তে বন্ধ রয়েছে, আপনি পরবর্তীতে আবারও চেষ্টা করুন, ধন্যবাদ। আশিক ফোনটা পকেটে ঢুকিয়ে ঘামতে শুরু করে। নীলা প্রায় কেঁদে ফেলেছে। নীলা এখন প্লিজ কান্না করো না, আমাকে ভাবতে দাও আঙ্কেলকে কোথায় পাবো। আমার অনেক টেনশন হচ্ছে। নীলা কিছু বলতে যাবে তার আগেই আশিকের ফোন বেজে ওঠে। রহিম সাহেবের ফোন থেকে কল এসেছে। দ্রুত রিসিভ করে আশিক। তারপর হ্যালো হ্যালো, আঙ্কেল শুনতে পাচ্ছেন? কিন্তু অপাশ থেকে একটা অপরিচিত কণ্ঠে একটা লোক যা বলল তা শুনে আশিক ধপাস করে সে পড়ে সোফায়। আশিককে বসে পড়তে দেখে দ্রুত আশিকের মাথা ঝাঁকে দিয়ে ডাকতে থাকে, কিন্তু নীলার কথাগুলো আশিক খুব ধীরে শুনতে পায়। আশিক, আশিক, কি হলো তোমার? এভাবে বসে পড়লে কেন? নীলা আঙ্কেলকে সেবার কারা যেন গুলি করে খুর করেছে। নীলা আশিকের কথা শোনা মাত্র নিজে স্টাচ হয়ে বসে পড়ে সোফায়। আশিকের শখের চেয়ে নীলারটা 1000 গুণ বেশি ছিল, কারণ শত হোক নিজের বাবার কথা। নীলা আঙ্কেলের লাশ হসপিটালে আছে, কি করবে বলো? কোথায় দাফন করবে আঙ্কেলকে? আমি কি বলবো আশিক, তুমি যেটা ভালো বুঝছো সেটাই করো। তুমি যদি আমাকে কথাটা আগে বলতে, তবে আমি কখনোই যেতে দিতাম না বাবাকে। খেতো না নীলা, আমার কষ্ট হচ্ছে অনেক। চলো আমার সাথে আঙ্কেলকে নিয়ে আসি। আশিক সোফা থেকে উঠতে যাবে তার আগে লুইসের ফোন আসে। হ্যালো লুইস। বস, তালেবকে তো ধরেছি, সাথে শালার লোকাল গুন্ডাকেও ধরে ফেলেছি। এই কুত্তার বাচ্চাকেও শামসুজ্জামান সুপারি দিয়েছিল রহিম সাহেবকে খুন করার। আমাদের মাফ করবেন বস, শালাকে ধরার আগেই গুলি করে দিয়েছিল। লুইস, দুটোকে নিয়ে এসো আর আঙ্কেলকে নিয়ে এসো বাসায়। আশিক ফোন রেখে নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, নীলা, আঙ্কেলকে কে যে গুলি করেছে তাকে ধরেছে আমার বন্ধুরা, তুমি চিন্তা করো না। নীলা কিছু না বলে এক প্রকার দৌড়ে চলে যায় কিচেনে। তারপর বিশাল একটা চাকু নিয়ে এসে দাঁড়ায় আশিকের সামনে। তারপর আশিক, আমাকে নিয়ে চলো প্লিজ। কে খুন করেছে আমার বাবাকে, তাকে আমি নিজ হাতে খুন করব। চাকুটা রেখে দাও নীলা, আঙ্কেলকে দাফন শেষ করতে হবে, তারপর বাকিটা। নীলা চাকু টেবিলের উপর রেখে দেয়। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স চলে আসে আশিকদের বাসার সামনে। নীলা দৌড়ে বাইরে চলে যায়। লুইস স্টিফেন স্ট্রাকচারের উপরে করে রহিম সাহেবকে নামিয়ে এনে খাটনিতে রেখে দেয়। আশিক দূর থেকে দেখতে পায় রহিম সাহেবের কপালে মাঝখানে গর্ত, মানে খুনি হেডশুট করেছে রহিম সাহেবকে। সারাদিন শেষ, রাতের বেলা দাফন করে আসে আশিকর বাবার কবরের পাশে। বাসায় আসতে নীলা আশিককে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আশিকও বাধা দেয় না, পরে মাধ্যমে নীলাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। লুইস স্টিফেন সহ প্রায় 300 জন কুরু আশিকদের ঘিরে রেখেছে। রাত বেজে 3টা, নীলা ঘুমিয়ে পড়েছে। আশিকেরও ঘুমিয়ে পড়ার মতো অবস্থা। এমন সময় ওর ফোনটা বেজে ওঠে। হ্যালো। কেমন দিলাম শালা? এবার তো পালা বাঁচাতে এসাইলে, এখন ফিরিয়ে দে আমাকে সব কিছুর সাথে সাথে তোর যা আছে সেটাও। তুই কি ভেবেছিস তুই যা বলবি আমি তা মেনে নেব? সারা তুই বড্ড বোকারি। তোর মেয়ে রিয়া দেখ তো বাসায় আছে কিনা। শালি জিনিসগুলো যা বানিয়েছে না, একদম খেয়ে দেওয়ার মতো। তুই টেনশন করিস না, খুব যত্ন করে তোর মেয়েকে খাবো। আমার মেয়েকে পাবি কই? আমি তোকে কানাডায় পাঠিয়ে দিচ্ছি, এতক্ষণ হয়তো ঢাকা এয়ারপোর্ট চলে গিয়েছে। আশিক ফোনটা হোল্ড করে লুইসকে ফোন দেয়। তারপর লুইস,
শোনো, তোমাকে একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বার লোকেশন বের করে তুলে আনবে শালাকে। তবে হ্যাঁ, সাবধান, কারো যেন একটু ভুলের টাচও না লাগে। ওকে বস। আশিক লুইসকে ফোন দিয়ে আবার কথা বলতে শুরু করে শামসুজ্জামানের সাথে। তুই আমাকে বোকা ভাবছিস শালা? দেখ, তুই আমাকে চিনিস না আমি কি করতে পারি, তাই ভালো ভালো বলছি তুই তোর সম্পদগুলো আমাকে দিয়ে দে, নয়তো। আশিক ফোন কেটে দিয়ে নীলার দিকে তাকায় খুব একটা মায়াবী চেহারায়। একদিনেই কান্না করে চোখগুলো ফুলিয়ে ফেলেছে, ঠোঁটগুলোতেও যেন কোনো প্রাণ নেই। আশিক আলতো করে নীলার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিয়ে ওর পাশে শুয়ে পড়ে। পরের দিন ঘুম থেকে উঠতেই আশিক চমকে উঠে নীলার হাতে চাকু দেখে। আবার তুমি হাতে চাকু নিয়েছো? আশিক প্লিজ নিয়ে চলো আমাকে, আমি হত্যার বদলে হত্যা করতে চাই। আমি আমার বাবার খুনিকে বাঁচিয়ে রাখতে চাই না। আশিক নীলাকে নিয়ে বাড়ি থেকে বের হতে যাবে, অমনি লুইস আশিককে নিয়ে ছাদে চলে আসে। পেছন পেছন নীলাও আসে। আশিক ছাদে আসতেই বিজয়ের হাসি দিয়ে এগিয়ে যায় শামসুজ্জামানের দিকে। তারপর, কি শামসুজ্জামান, কেমন আছো তুমি? ছেড়ে দে আমাকে, নয়তো ভালো হবে না কিন্তু। বাবা, এত তাড়াতাড়ি ছেড়ে দেবো? আমার বাপকে তো মারলি, সাথে আমার মাকেও মেরেছে। তাদের কেমন লেগেছে মারা যেতে সেটা অনুভব করবে না? আশিক বলো, বলো কে মেরেছে আমার বাবাকে প্লিজ। ভাবি, এই যে এই শালা মেরেছে। আশিক একটা কালো ছেলেকে দেখিয়ে কথাটা বলতে দেরি, কিন্তু নীলা দৌড়ে গিয়ে মাথার মাছ বরাবর কোপ মারতে দেরি করেনি। নীলার এমন ভয়ঙ্কর রূপ দেখে রিয়া ভয়তে প্রসাব করে ফেলে। নীলা আঙ্কেলের হত্যার প্রতিশোধ তো নিলে, এবার তোমার ভালোবাসাকে যে ছিনিয়ে নিতে চেয়েছিল তাকে কি করবে? আমার ভালোবাসার ওপর যে চোখ তুলে তাকাবে তার চোখটাও আমি তুলে ফেলবো। তাহলে ওই যে রিয়া দাঁড়িয়ে, ওকে কিছু বলছো না কেন? কই কই বলছি না, এই দেখো এর কি করি। নীলা ভয়ঙ্কর হাসি দিয়ে রিয়ার ঘাড়ে এক কোপ মাথা আলাদা করে দিয়ে হাত থেকে চাকু ফেলে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কি রে শামসুজ্জামান, বলবি নাকি তাকেও খালাস করে দেই? আমার কোনো দোষ নেই, সব দোষে শালা তালব। ওই আমাকে বলেছিল এজাজুলের কাছে অনেক বড় টাকা আছে, এজাজুলকে মেরে দিলে আমরা হলো সেই টাকার মালিক। আমি সেই লোভে পড়ে তোর বাবাকে মেরে দিয়েছি। বাবা, কিভাবে ইজিলি বলে দিলি টাকার জন্য মেরে দিলি? তুই কি ভেবেছিলি নিজের বন্ধুর সাথে বেইমানি করলে তোর কি হতে পারে শালা? যার খেয়ে বড় হলি তাকে মেরে দিলি, এবার নিজে প্রস্তুত হ মৃত্যুর জন্য। আশিক নীলার ফেলে দেওয়া চাকু হাতে নিয়ে তালেবের দিকে এগিয়ে যে বলে, তোকে তো গতকালই মেরে দিতাম, কিন্তু বেঁচে গিয়েছিলি তাই তোকেই আগে মেরে দিলাম, ভালো থাকিস। আশিক কথাটা শেষ করে ঘ্যাস ঘ্যাস করে কোপ দিয়ে তালেবকে টুকরো টুকরো করে এগিয়ে যায় শামসুজ্জামানের দিকে। তারপর, তুই আর কি বলবি, তোর মেয়ে তোকে মিস করছে অনেক, বুঝলি? যা মেয়ের কাছে। আশিক শামসুজ্জামানের বুকে লাথি মেরে ফেলে দেয় 10 তলার ছাদ থেকে। তারপর নীলার দিকে এগিয়ে গিয়ে বলে, নীলা, আমরা চলো পালিয়ে যাই এই অন্ধকার আর বেঈমানদের জগৎ থেকে, যেখানে থাকবে না মারামারি, থাকবে না কোনো প্রতিশোধ আর প্রতিহিংসা। কথাটা বলে নীলার দিকে হাত বাড়িয়ে দেয়। নীলাও কিছুক্ষণ আশিকের দিকে তাকিয়ে থাকে, শক্ত করে হাত দুটি চেপে ধরে বলে, ভালোবাসি। এরপর কি হয়েছে দেখতে চাইলে পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। লাভ ইউ ফ্যামিলি।